বীজ থেকে চারা বেরোনোর পরে কিন্তু সেই গাছে কিন্তু ঠিকমতো যদি জল না হয় তাহলে কিন্তু চারা নষ্ট হয়ে যায়। তো জল বেশি হলেও চলবে না, জল কম হলেও চলবে না। তো দেখুন এখানে যে ধনের বীজগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবং এইগুলোতে কিন্তু এখন ঠিকমতো কিন্তু জল দিতে হবে। ওপরের মাটি অনেক সময় শুকিয়ে যায় কিন্তু নিচে জল থাকে। তো যেহেতু ছোট ছোট চারা, শিকড় কিন্তু বেশি নিচে যায় না, তো সেই জন্য আমাদেরকে কিন্তু ওপরের দিকটা কিন্তু একটু হালকা ময়েস্ট রাখতে হবে। তার জন্য দেখুন একদম হাতের সাহায্যে ওপর থেকে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে জলটা দিতে হবে। কারণ এই সময় মগ দিয়ে কিন্তু জল ঢেলে দেওয়া যাবে না, তাতে কিন্তু গাছের শিকড়টা নড়ে যাবে এবং গাছ কিন্তু হেলে যাবে। তো তাতে কিন্তু অনেকটা গাছের কিন্তু ক্ষতিও হয়, অনেক সময় গাছের চারা একদম মাটির সাথে লেগে গিয়ে কিন্তু চারা নষ্টও হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে জল দিয়ে দিতে হবে। আর এপাশেও যে বসিয়েছিলাম সেটাও দেখুন কি সুন্দর সমস্ত ধনের গাছগুলো বেরিয়েছে। তো দেখুন কিছু কিছু মাটি শুকনো হয়েছে, কিছু কিছু মাটি ভেজা আছে। তো যেখানে যেখানে শুকনো হয়ে আছে সেই জায়গাগুলো হালকা হাতে জল দিয়ে দেবো। আর এই সময় মানে যে কোনো বীজ বসানোর পরে কিন্তু সেই বীজের সাথে সাথে বিভিন্ন রকম ঘাসও জন্মায়। তো সেই ঘাসগুলোকেও কিন্তু আমাদেরকে এই ভেজা মাটির অবস্থায় কিন্তু আমাদেরকে এগুলোকে আস্তে আস্তে করে টেনে তুলে দিতে হবে। কারণ ঘাসগুলো যদি বেশি বড় হয়ে যায় এবং যদি শিকড়টা অনেকটা ছড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু বাকির যে গাছটা থাকে সেটাও যেমন অনেকটা ক্ষতি হয়, আর তার সাথে সাথে মাটির মধ্যে থাকা খাবারটা কিন্তু অনেকটাই নিয়ে নেয়। তো সেই জন্য আমাদেরকে একদম ছোট অবস্থাতেই যখনই মনে হবে যে ঘাস বেরোচ্ছে তো সেই ঘাসগুলোকে তুলে দিতে হবে। আর এদিকে যখন যে ধনের গাছগুলো আগে বসিয়েছিলাম সেগুলো তো খুব সুন্দর বাড়তে শুরু করেছে, তবে এর গ্রোথটা অনেকটাই কম ছিল কারণ এটা একটু ছাওয়ার দিকে ছিল বলে, মানে সকালবেলায় 2-3 ঘন্টা রোদ পাচ্ছিল, সেই জন্য গাছগুলো না বেশ একদম বাড়ছিল না। তো আমি একদম যেখানে সারাদিনের অনেকটা সময় রোদ পায় সেরকম জায়গায় রেখে দিয়েছি। একদিনে দেখছি গাছগুলো কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর এই ধরনের গাছের মধ্যে কিন্তু এখন মগের সাহায্যে জল দেওয়া যাবে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এই সময় কিন্তু গাছে নাইট্রোজেন যেই খাবারের মধ্যে আসে সেই খাবারগুলো দিতে হবে, যেমন ঘরোয়া পদ্ধতিতে আছে চা পাতা, তারপর হচ্ছে গোবর সার, ভার্মি কম্পোস্ট, এইগুলো ওপর থেকে আস্তে আস্তে করে কিন্তু এখন থেকেই দিতে শুরু করে দিতে হবে, তাতে কিন্তু গাছগুলো কিন্তু অনেক হেলদি থাকবে। আর এই মাটির মধ্যে যে গাছগুলো বসিয়েছিলাম সেটা তো আমি যে কম্পোস্ট তৈরি করেছি তার মধ্যেই বসিয়েছিলাম। তো তার মধ্যেই কিন্তু বাড়িতে তৈরি করা কম্পোস্টের মধ্যে কিন্তু খুব সহজেই কিছু বীজ থেকে চারা তৈরি করা যাচ্ছে, যেটা কিন্তু মার্কেট থেকে যে কম্পোস্টগুলো আমরা কিনে আনি তার মধ্যে কিন্তু চারা তৈরি করা কিন্তু একটু মুশকিল হয়ে যায়, তার মধ্যে কিন্তু অনেক সময় চারা নষ্ট হয়ে যায় বা বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো বাড়িতে তৈরি করা কম্পোস্ট কিন্তু খুব সহজেই কোনো রকম মাটি না মিশিয়েও কিন্তু তার মধ্যে চারা বীজ বসানো যায়। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমার চিলেকোঠার উপরে যে ফুলকপির গাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি কম্পোস্টের মধ্যেই বসিয়েছিলাম এবং সেগুলোও কেমন গ্রোথ আছে আর গাছগুলো কি অবস্থায় আছে চলুন এবারে একটু দেখাই। তো চলে এলাম চিলেকোঠার উপরে, আর এসে এখানে তো বেডের মধ্যে হচ্ছে যে নর্মাল আগের মাটি ছিল তার মধ্যে বসানো, আর পাশেরগুলো রয়েছে হচ্ছে কম্পোস্টের মধ্যে যে আমি ফুলকপির চারাগুলো রিপোর্ট করেছিলাম সেই গাছগুলো শুধু দেখুন। আর এদিকের এই পাতাটার মধ্যে দেখছি অসংখ্য ছিদ্র, মানে পোকায় ডিম পেড়ে চলে গেছে। তো পাতাটা আমি কেটে দিলাম কারণ এই পাতার মধ্যে আছে কিন্তু প্রচুর পরিমাণে ডিম। তো এই ডিমগুলো ফুটে যদি পোকায় পরিণত হয়ে যায় তাহলে কিন্তু ছাদ বাগান একদম 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো এরকম যখনই কোনো পাতা ফুটো করা থাকে তখনই যদি আমরা সেই পাতাটাকে তুলে ফেলে দিই তাহলে কিন্তু নর্মালি কিন্তু পোকামাকড় অনেকটাই দূরে চলে যায়, কারণ এর জন্য কিন্তু আলাদা করে কিন্তু কোনো ওষুধ আর স্প্রে করতে হবে না। তো ফুলকপির গ্রোথগুলো দেখতে পাচ্ছেন, যেটা ট্রের মধ্যে রয়েছে তার মধ্যে হচ্ছে বাড়িতে তৈরি করা কম্পোস্টের মধ্যেই আমি গাছগুলো রিপোর্ট করেছি, আর যে বড় বেডটা রয়েছে তার মধ্যে হচ্ছে যে মাটি ছিল তার মধ্যেই বসিয়েছি। তো ওর মধ্যে যথারীতি খাবারটা যেহেতু অনেকটাই কম আছে ওর জন্য গাছের গ্রোথ কিন্তু অনেক কম। আর এদিকের যে বেডগুলো আছে এর মধ্যে যেহেতু কম্পোস্টের মধ্যে আমি গাছগুলো বসিয়েছি তার গ্রোথ কিন্তু অনেক বেশি এবং গাছের কিন্তু কোনো রকম নষ্ট বা কোনো ক্ষতি কিন্তু কিছুই হয়নি। তাহলে আমরা বাড়িতে যে কম্পোস্টগুলো বানাচ্ছি তার মধ্যে কিন্তু অনায়াসে আমরা যে কোনো সবজি গাছ বা বীজও কিন্তু আমরা বসাতে পারি। আর এদিকে যে শশা গাছটা রয়েছে দেখুন কি সুন্দর ছোট্ট গাছে শশা এসে গেছে, আর প্রচুর পরিমাণে গাছে আছে পুরুষ ফুল। তো এরপরেই কিন্তু আস্তে আস্তে স্ত্রী ফুলের সংখ্যা বাড়তে থাকবে আর গাছে কিন্তু প্রচুর শশাও হবে। আর একটা ধনের বীজ পড়ে গেছিলো, সেই ধনের বীজ থেকেও কিন্তু খুব সহজে বা কি সুন্দর ধনের গাছ কিন্তু তৈরি হয়েছে। আর এদিকে রয়েছে করলা গাছ, করলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে করলা ধরতে শুরু করেছে।
আর এবারে চলুন এই পাশ থেকে একটু দেখাই যে আর কী কী গাছ আমার বসানো আছে। তো ফুলকপি গাছ, আর এই যে মাঝখানে যে গাছগুলো আছে এখানে দেখুন রয়েছে সর্ষে গাছ, আর এদিকের যে গাছগুলো রয়েছে আর যে মাঝখানটা যে ফাঁকা হয়েছে এই জায়গায় কিন্তু আমি খোল পচানো দিয়ে রেখেছি। কারণ হচ্ছে মাটিটাকে কিন্তু অনেকটা বেশি উর্বর তৈরি করতে হবে। খোলটা বেশ অনেকদিন ধরে পচিয়েছি, সেই পচানো গাঢ় খোলটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এই মাটিতে যেহেতু আর 5-6 দিন পরে আমি এর মধ্যে বসাবো ব্রোকলির গাছগুলো বা আরও যে কয়েকটা ফুলকপির গাছ আছে সেগুলো বসাবো। তো এর মধ্যে দেখুন খোল পচিয়ে সেই গাঢ় লিকুইডটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছিলাম বেশ কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজ গাছগুলো কিন্তু সমানে পাখিতে এসে কিন্তু নষ্ট মানে তুলে দিচ্ছে মাটি থেকে। তো আমি ওই জন্য কী করেছি, ওই যে ঢ্যাঁড়সের যে টবটা আছে সেই ঢ্যাঁড়সের টব আর কিছু টমেটোর চারা আমি টব সমেত এর উপরে বসিয়ে রেখেছি। কারণ যেহেতু মাঝখানটা ফাঁকা আছে এখানে পাখি এসে কিন্তু একটু ডিস্টার্ব করছে। আর এখানে দেখুন এই সর্ষে গাছটা কিন্তু পেকে গেছে, এর যে নিচের দিকের বীজগুলো একদম পেকে গেছিলো সেই বীজগুলো কিন্তু আমি আবার এর মধ্যেই ছড়িয়ে দিয়েছি। তো এই সর্ষে গাছটা আমি 2-4 দিন পরে এটা কেটে নেব, আর বাকি কিন্তু আবার বেশ কিছু সর্ষে গাছ ছড়িয়ে দেবো। আর এদিকে মূলো গাছ, বেগুন গাছ, এগুলো দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে। আর পাশেই রয়েছে টমেটো গাছ, আর টমেটো গাছে যাতে প্রচুর পরিমাণে টমেটো ধরে তার জন্য একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে কী এমন খাবার দিলে গাছে প্রচুর টমেটো আসবে।